হ্যালো এভরিওয়ান, আমি রাকেশ বিশ্বাস। আমি ইন্ডিয়ান রেলওয়েতে একজন সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার। গত কয়েকদিন ধরে আরআরবি এনটিপিসি নিয়ে আমার কাছে অনেক এনকোয়ারি আসছিল, কারণ তোমরা অলরেডি জানো আরআরবি এনটিপিসি এক্সাম 5 তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং 24 তারিখ অবধি আরআরবি এনটিপিসি CBT1 এক্সাম চলবে। তো আমাকে অনেকেই মেসেজ করে আমাকে জিজ্ঞাসা করছিল যে লাস্ট মোমেন্টে আমরা কী ফলো করবো, কী করবো না, কীভাবে আমরা এক্সাম দিলে আমরা স্কোরটাকে ম্যাক্সিমাইজ করতে পারবো। তো চলো আজকের ভিডিওটা আমাদের সেই সম্বন্ধে আমরা বলতে চাই, ঠিক আছে? তো দেখো, আরআরবি এনটিপিসি এক্সাম অলরেডি শুরু হয়ে গেছে। আমার এই ভিডিওটা অ্যাকচুয়ালি 5-7 দিন আগে তোমাদের জন্য আপলোড করলে হয়তো ভালো হতো, তাহলে সবাই দেখতে পারতো। অলরেডি কিছু স্টুডেন্টসের এক্সাম হয়ে গেছে, ঠিক আছে? আজকে আমি 9 তারিখে ভিডিওটা বানাচ্ছি। তো দেখো, যারা এক্সাম হয়নি, যাদের কাল থেকে এক্সাম আছে, তারা এই ভিডিওটা দেখলে আশা করছি একটু পরীক্ষার আগে মানে ব্রেনটাকে ফোকাস থেকে পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে? বাকি তোমাদের প্রিপারেশন অলরেডি হয়ে গেছে, তোমাদের যা প্রিপারেশন দেওয়ার ছিল তোমরা প্রিপারেশন নিয়ে নিয়েছো। লাস্ট এখন 5 দিন 7 দিনও যাদের বেঁচে আছে, নতুন করে প্রিপারেশন নেওয়ার তো আর কিছু নেই। যা তোমরা পড়েছো সেটাকে জাস্ট এবার মাথা ঠান্ডা রেখে পরীক্ষায় তোমাদের অ্যাপ্লাই করতে হবে। তো দেখো, আরআরবি এনটিপিসি এক্সাম তোমার সেটা কালকেই হোক বা তোমার 24 তারিখেই হোক, এক্সামটা যখন CBT1 দিতে যাবে, তো দিতে যাওয়ার আগে তোমরা কী ফলো করবে, কী করবে না, এটাই হচ্ছে কথা। দেখো, যাদের কাল পরশু এক্সাম তাদের তো পড়ার নতুন কিচ্ছু নেই। যাদের কাল পরশু এক্সাম তারা শুধু মাথা ঠান্ডা রাখবে, একদিন মাথা ঠান্ডা রাখো, রিল্যাক্স করো এবং শান্তিতে গিয়ে পরীক্ষা দেবে। এবং যাদের ধরো 20-22 তারিখে পরীক্ষা, তারা এখনও 10-15 দিন মতো করে যাদের বেঁচে আছে, তাদের যদি বলি, তাদের দেখো এখন এক্সট্রা নতুন কিচ্ছু পড়ার কোনো দরকার নেই। তারা কী করবে, যেই চ্যাপ্টারগুলো এখনও দেশে তোমাদের উইক আছে, অঙ্ক রিজনিং যেগুলো উইক আছে, বেশি করে ম্যাথ আর রিজনিং, এই দুটো কিন্তু তোমাদের সিলেকশনের জন্য মেন ইম্পর্টেন্ট টপিক বা সাবজেক্ট বলতে পারো। সো ম্যাথ আর রিজনিং যেই টপিকগুলো উইক আছে সেগুলো এখন প্র্যাকটিস করতে হবে, তাছাড়া এক্সেস কিছু করার দরকার নেই, ঠিক আছে? নতুন কোনো কিছু এখন পড়তে যাবে না, যেগুলো পড়েছো সেগুলোকেই তোমরা এখন বারবার রিভিশন দেবে। যাদের একদিন দুদিন এক্সাম, তাদের রিভিশন দেওয়ার কিচ্ছু নেই, মাথা ঠান্ডা রাখো, একদিন দুদিন যা পড়েছো এনাফ। নতুন করে কিছু পড়ার দরকার নেই, লাস্ট মোমেন্টে যাও, এক্সাম দাও, ভালো করে এক্সাম দিয়ে আসো, ঠিক আছে? তো এক্সাম দিতে যাওয়ার আগে কী তোমরা ফলো করবে এবং এক্সাম হলে তোমরা কী ফলো করবে, সেটাই আমার আজকের এই ভিডিওটা বলার মূল উদ্দেশ্য। তো দেখো, এক্সাম দিতে যাওয়ার আগের দিন তোমাদের উচিত হবে সারাদিন রিল্যাক্স থাকবে। এক্সাম দিতে যাবে, ধরো তোমার কালকে এক্সাম আছে, আজকে সারাদিন তুমি রিল্যাক্স থাকবে, কোনো কিছু পড়বে না, কোনো বই উল্টাবে না, চুপচাপ থাকবে এবং নিজের বডিকে একটু স্ট্রেস ফ্রি করার চেষ্টা করবে, নিজের মাথাটাকে স্ট্রেস ফ্রি করার চেষ্টা করবে। এবং আগের দিন রাতে প্রপার ঘুমটা তোমাদের দরকার, সব প্রপার ঘুম দেবে। আমি অনেককে আগেও ভিডিওতে বারবার বলেছি, তোমাদের এখনও বলছি, যাদের এক্সাম সেন্টার একটু বাড়ি থেকে দূরে, ঠিক আছে? এই ধরো কারো কলকাতা বাড়ি, দুর্গাপুর এক্সাম সেন্টার পড়েছে, ফার্স্ট শিফটে এক্সাম, তো তাদেরকে আমি রিকোয়েস্ট করব, যদি পসিবল হয়, তোমাদের প্রিপারেশন ঠিকঠাক থাকে, আগের দিন দুর্গাপুরে চলে যাও। দুর্গাপুরের আশেপাশে চলে গিয়ে কোথাও একটা থাকার ব্যবস্থা করো। যদি একটু খরচা হয় তো খরচা হবে, একটা হোটেলে থাকতে পারলে হোটেলে থাকো, কিন্তু আগের দিনের রাতটা টেনশনে জার্নি করে একবারে সময়টা নষ্ট করো না। কারণ তোমাকে দুর্গাপুরে এক্সাম দিতে গেলে তোমাকে অনেক ভোরবেলা উঠতে হবে। একবারে প্রপার কলকাতায় হয়তো কারোর বাড়ি নেই, কারোর বাড়ি বারাসাতে আছে, এইদিক আছে। সে যদি মনে করো যে তোমার হচ্ছে বা দমদমে আছে, কেউ যদি মনে করো যে সকালবেলা ভোরবেলা ব্ল্যাক ডায়মন্ড ধরে আমি পরীক্ষা দেবো দুর্গাপুরে, ঠিক আছে? সেটা কিন্তু রিস্কি হয়ে যায়। রিস্কি হওয়ার থেকে বড় কথা, শরীরে পুরো একটা বিরাট বড় ধকল যায়। তো সেই ধকলতার জন্য আলটিমেটলি তোমাকে তো এক্সামে একটু হলেও এফেক্ট পড়তে পারে। সেই এফেক্টগুলোতে তোমাদের শরীরে না পড়ে, সেজন্য তোমাদেরকে রিকোয়েস্ট করবো, আগের দিন পারলে চলে যাও, বিকেলবেলা সন্ধ্যেবেলা গিয়ে প্রপার ঘুমাও, পরের দিন এক্সাম দিয়ে নেবে। কারণ তোমরা কানেক্ট করলে পেয়ে যাবে, হয়তো 3-4জন তোমার আশেপাশে বন্ধুবান্ধব আছে, তাদের সেম সেন্টার পড়েছে, ঠিক আছে? একসঙ্গে চলে যাও, 200-300 টাকা শেয়ার করবে, তোমরা ভালো কোথাও থাকার জায়গা পেয়ে যাবে। তো এটা নিয়ে খুব বেশি অসুবিধা হবে না। তো পারলে এটা অবশ্যই করে, এটা হচ্ছে সবার আগে রুল। পরীক্ষার আগের দিন ব্রেন ঠান্ডা রাখা, কিচ্ছু না ভাবা এবং রিল্যাক্স করে, এবং আগের রাতটা খুব ভালো করে ঘুমাবে, ঠিক আছে? আগের রাতটা খুব ভালো করে ঘুমাবে এবং যতটা পারবে এক্সাম সেন্টারের কাছে আগের দিন চলে আসার চেষ্টা করবে। কেন বলছি? যাতে এক্সামের দিন খুব বেশি জার্নি করে এক্সাম দিতে যেতে না হয়, ঠিক আছে? কারণ কলকাতায় সিট, বাড়ি হয়তো কলকাতায় 2-2.5 ঘন্টা দূরে, যদি কলকাতায় যখন রিলেটিভের বাড়ি থাকে, একদিন কষ্ট করে আগে চলে আসো, ঠিক আছে? একদিন ম্যানেজ করে থেকে যাও, যাতে তোমার জার্নিটা আধা-1 ঘন্টার বেশি না হয়, ঠিক আছে? চেষ্টা করবে আধা থেকে 1 ঘন্টার মধ্যে তোমাদের জার্নি থাকার, এবং সেই হিসেবে তোমার বাড়ি থেকে হাতে টাইম নিয়ে, প্রপার টাইম নিয়ে বেরোবে। এতটা টাইম নিয়ে বেরোবে যাতে তোমাদের রিপোর্টিং টাইমের আগেই তোমরা পৌঁছে যাও, ঠিক আছে? ধরো তোমাদের রিপোর্টিং টাইম আছে, মর্নিংয়ের রিপোর্টিং টাইম, আমার ঠিক খেয়াল নেই, 7:30 অথবা 8টা মানে রিপোর্টিং টাইম। তো তোমরা চেষ্টা করবে 7:30টার আগে পৌঁছে যাওয়ার জন্য, ঠিক আছে? তো কোনোভাবেই যেন লেট নয়, 8টা 10, 15, 8:30 অবধি যেন না হয়ে যায়। 8:30 তোমাদের লাস্ট রিপোর্টিং টাইম আমার যতদূর মনে পড়ছে। তো যেন ওই 8টা 15-20 না হয়ে যায়। প্রপার হাতে যথেষ্ট টাইম নিয়ে বেরোবে এবং 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা আগে এক্সাম সেন্টারে পৌঁছাবে। আগে পৌঁছে তো কোনো ক্ষতি নেই, আগে পৌঁছাবে, কোনো রকম রিস্ক নেবে। রাস্তায় 14 রকম প্রবলেম হতে পারে, গাড়ি ঘোড়ার প্রবলেম হতে, তোমার গাড়ি খারাপ হয়ে যেতে পারে, ঠিক আছে? তুমি ধরো ট্রেনে আসছো, মনে করছো ট্রেনের প্রবলেম হতে পারে না, কিন্তু দেখা গেলো ট্রেনেও সেদিন প্রবলেম হয়ে গেল, ঠিক আছে? তুমি যেই রুটে বাসে আসছো, সেদিন বাসের রুটে কোনো কারণে প্রবলেম হয়ে গেল, ঠিক আছে? রাস্তায় হয়তো কোনো অ্যাক্সিডেন্ট বা কিছু হয়েছে, বাসেও প্রবলেম হয়ে গেল, কী হবে তো বলা যায় না। তো হাতে প্রপার টাইম নিয়ে আসবে, যাতে কোনো রকম রাস্তায় যদি অঘটন ঘটে, দুর্ঘটনা ঘটে, সেটাকে তুমি ট্যাকেল করে ঠিক সময়ে এক্সাম দিতে আসতে পারো। এবং
এক্সাম ঠিক সময় দিতে যদি আসতে পারো, তাহলে তোমার ব্রেনটা যদি একটুও জার্নিও হয়, তুমি পরীক্ষার আগে 1-1.5 ঘন্টা বসে রিল্যাক্স ফিল করে যেতে পারবে এবং রিল্যাক্স হয়ে যেতে পারবে। এটা হলো এক্সামের আগে, এক্সাম দিতে যাবে এবং এক্সাম হলে যখন ঢুকবে, ঠিক আছে, চেকিং হয়ে যাওয়ার পরে এক্সাম দিতে বসবে, প্রথমে তুমি দেখবে যে কোশ্চেন কেমন আছে। আমি এক্সাম দেওয়ার দেখো 2 ধরনের টেকনিক তোমাদেরকে বলে দিয়েছিলাম। তোমরা এতদিনে প্রচুর টেস্ট সিরিজ দিয়েছো, তোমরা প্র্যাকটিস করে তোমাদের আইডিয়া আছে কী করবে। যদি তোমাদের মনে হয় 1 থেকে 100 অবধি পরপর কোশ্চেন করে যাবে, সেটা করতে পারো। যদি তোমাদের মনে হয় না খুঁজে আমি অঙ্ক রিজনিং আগে করবো, তারপরে সায়েন্স করবো, বা খুঁজে মানে কী বলো জেনারেল অ্যাওয়ারনেসের প্রশ্নটা আগে করে নেবো, পরে অঙ্ক আর রিজনিং করবো, সেটা তোমাদের মতো তোমরা করতে পারো। তোমরা এতদিন যা প্র্যাকটিস করেছো টেস্ট সিরিজে, সেটাই ফলো করবে। নতুন কোনো কিছু এখন করতে যাবে না, নতুন এক্সপেরিমেন্ট কোনো কিছু এখন করতে যাবে না, যেটা করেছিলে সেটাই ফলো করবে, ঠিক আছে? তাহলে দেখবে তোমাদের একটা কনফিডেন্স আসবে। তো যারা টেস্ট সিরিজ দিয়েছো এতদিন ধরে, মোটামুটি যারা 20-25টা টেস্ট সিরিজ দিয়েছো মিনিমাম, তাদের আইডিয়া হয়ে গেছে এক্সাম কেমন হতে পারে না হতে পারে। তাছাড়া রিসেন্ট যত এক্সাম হয়েছে, আরআরবি যেই বলতে পারো, আরআরবি এএলপি টেকনিশিয়ান সব হতে পারো, বিশেষ করে যেই বলেছো, যেই লেভেল 6 এক্সাম ছিল, তো তোমরা যেইতে দেখেছো হয়তো অনেক কোশ্চেন আছে যেগুলো তোমাদের লেন্দি কোশ্চেন দিয়েছে, মানে রিজনিং আর ম্যাথের কোশ্চেন তোমার হয়তো অত টাফ দেয়নি, কিন্তু লেন্দি, মানে কোশ্চেন সলভ করতে সময় লেগেছে। তো সেই হিসাবে তোমরা আশা করছি তোমাদের প্র্যাকটিস মডিফাইও করে নিয়েছো এবং তোমাদের বড় বড় লেন্দি কোশ্চেন কম টাইমে কী করে করতে হয় সেরকম তোমরা প্র্যাকটিস করেও এসেছো। তো যাতে তোমাদের এনটিপিসিতে তোমাদের লেন্দি কোশ্চেন আসলে তোমাদের ঘাবড়ে না যাও, তোমরা ঘাবড়ে না যাও, সেজন্য আগে থেকে অবশ্যই প্র্যাকটিস করে এসেছো, এটা আমি এক্সপেক্ট করে রাখি। যারা এখনও প্র্যাকটিস করেনি, পরে এক্সাম আছে, তাদেরকে আমি সাজেস্ট করবো কিছু কোশ্চেন প্র্যাকটিস করে নাও। বিশেষ করে আরআরবি যেই যে ম্যাথ আর রিজনিংয়ের পোর্শনটা, ওটা প্র্যাকটিস করো না, লেন্দি কোশ্চেনের প্র্যাকটিস হয়ে যাবে। তারপর আর লেন্দি কোশ্চেন প্র্যাকটিস করতে চাইলে অনেক জায়গা থেকে প্র্যাকটিসের সোর্স পেয়ে যাবে, টেক্সট বুকেও পেয়ে যাবে। তো অবশ্যই প্র্যাকটিস করবে, ঠিক আছে? লেন্দি কোশ্চেন প্র্যাকটিস করবে, কারণ আরআরবি যেহেতু লেন্দি কোশ্চেন এসেছিলো, এবং আরআরবি যেই লেভেল 6-এর এক্সাম, এবং আরআরবি এনটিপিসিতেও কিছু কিন্তু লেভেল 6-এর পোস্ট আছে। তো তোমাদেরকে আমি অবশ্যই বলবো যে তোমরা যেন লেন্দি কোশ্চেন দেখে পরীক্ষায় ঘাবড়ে না যাও, পরীক্ষা লেন্দি কোশ্চেন আসতেই পারে, এবং সেই হিসাবে প্র্যাকটিস তোমাদের থাকে, ঠিক আছে? যদি মনে হয় লেন্দি কোশ্চেন পরে মনে হচ্ছে লেন্দি কোশ্চেন আছে, এটাই পারবো না, সঙ্গে সঙ্গে স্কিপ করে নেক্সটে চলে যাবে, ঠিক আছে? বা তোমার যদি মনে হয় যে কোশ্চেনটা করতে 2.5-3 মিনিট লেগে যাবে, জানি, কিন্তু কোশ্চেনটা পড়তে আমার অনেক বেশি সময় লেগে যাবে, তো সেই সব কোশ্চেন সঙ্গে সঙ্গে স্কিপ করে যাবে, মার্ক ফর রিভিউ আর নেক্সট করে চলে যাবে। যে কোশ্চেনগুলো ওয়ান লাইনার দেখেই পারছো, সেই কোশ্চেনগুলো আগে সলভ করার চেষ্টা করবে, তাহলে দেখবে তোমাদের অল্প সময় যখন বেশি কোশ্চেন অ্যাটেম্প করে নেবে, তোমার মধ্যে একটা অটোমেটিক কনফিডেন্স চলে আসবে, ঠিক আছে? এবার হচ্ছে কত কোশ্চেন অ্যাটেম্প করবো, এটা নিয়ে অনেকের মানে সবথেকে বেশি কনফিউশন, যে কত কোশ্চেন অ্যাটেম্প করবো, ঠিক আছে? তো আমি এটা তোমাদের একটা জিনিস ক্লিয়ার কাট বলতে চাই, যে যদি তুমি মনে করো যে তুমি কোশ্চেন তোমার মনে হচ্ছে কঠিন, তুমি 70টা কোশ্চেন অ্যাটেম্প করে চলে আসবে, মনে করো আমার সিলেকশন হয়ে যাবে, একবারে ভুল করবে। এটা অন্য এক্সামের মতো নয়, আরআরবি যেইর মতো নয় 70টা কোশ্চেন ক্লিয়ার করলে, ঠিক আছে? এবং 70টা তুমি অ্যাটেম্প করো, 70টা কোনো দিনও ঠিক হবে না। খুব কমই স্টুডেন্ট 70-এর মধ্যে 2-3টে ভুল যায়। তুমি 70টা অ্যাটেম্প করো, তোমার খুব ভালো এক্সাম হলে 6-7টা ভুল যাবেই যাবে। আলটিমেটলি 61, 62, 63টা ঠিক হবে, এবং সেটা নেগেটিভ দিয়ে 60-এ চলে আসবে, এবং 60-এ তোমার মানে কোনো রকম সিলেকশন হবে না আরআরবি এনটিপিসিতে। ইভেন তোমার যদি 70ও পাও, 70ও তোমার আরআরবি এনটিপিসি সিবিটি ক্লিয়ার হওয়ার কিন্তু চান্স নেই, কারণ কম্পিটিশন এতটাই বেশি। তো কেউ যদি মনে করে 70টা অ্যাটেম্প করে এসে আমার সিলেকশন হয়ে যায়, ভুল। 70টা তোমাকে অ্যাটেম্প অন্তত এখানে 85+ করে আসতে হবে, এবং সেরকম আশা করি তুমি টেস্ট সিরিজে প্র্যাকটিসও করেছো, তার নিচে কোনো স্কোপ নেই, ঠিক আছে? যারা 80-র উপরে পজিটিভ স্কোর করবে, তাদের সিবিটি আশা করছি ক্লিয়ার হয়ে যাবে, ক্লিয়ার হতে কোনো অসুবিধা হবে না। কিন্তু মানে যদি 75-80টাও কোশ্চেন অ্যাটেম্প করে আসো, তারা কিন্তু সিওরিটি নিয়ে তার সিলেকশন হবে, কারণ সে ছেড়ে আসছো 20 নম্বর, এবং তোমার 80-র উপরে যদি কাট অফ হয়ে যায়, তুমি 80-র নিচে অ্যাটেম্প করো, তাহলে তোমার তো সিলেকশনের কোনো চান্সই নেই না। তো চেষ্টা করবে 85+ অন্তত অ্যাটেম্প করে আসার। হ্যাঁ, অবশ্যই তোমরা পড়েছো, তোমরা জানবে, এমন না আন্দাজে সব অ্যাটেম্প করে চলে আসবে, ঠিক আছে? একটু রিস্ক নিতে হলে কোনো সময় নেবে, কারণ তুমি 70টা শিওর শট করে তুমি যদি মনে হয় 70 পাবো, কোনো পাবে না 70, তুমি 70টা অ্যাটেম্প করে আসলে খুব ভালো এক্সাম হলে 62-63 পাবে, তার বেশি পাবে না, এবং তাতে তোমার সিলেকশনের কোনো রকম চান্স নেই, সিবিটি ক্লিয়ারের তোমাদের কোনো রকম চান্স নেই। তো এটা তো মাথায় ভুলে যাও, 70টা অ্যাটেম্প করে আসবো, 85 থেকে 90টা অ্যাটেম্প করে আসবে। আবার 90-এর বেশিও খুব যাওয়ার দরকার নেই, এমন না 95-96টা অ্যাটেম্প করে চলে আসলে, জানো না আন্দাজে মেরে চলে আসলে, সেটাও করা উচিত নয়। তো 85 থেকে 90 একে ঠিকঠাক অ্যাটেম্প, যারা পড়াশুনো করেছে এতদিন ধরে, অনেকদিন তোমরা সময় পেলে, যারা ঠিকঠাক পড়াশোনা করেছে, 85 থেকে 90টা তো আশা করছি তারা অ্যাটেম্প করতে পারবে। কোশ্চেন যেমনই হোক, তোমার দেখলে আইডিয়া হয়ে যাবে, তোমরা এতদিন পরীক্ষা দিয়েছো, তুমি যদি 90টা অ্যাটেম্প করো, ঠিক আছে? 85 থেকে 90টা আমি বোর্ড করে তোমাদেরকে বোঝাচ্ছি, ঠিক আছে? ধরো তুমি অ্যাটেম্প করছো, অ্যাটেম্প 85 to 90 অ্যাটেম্প করছো, ঠিক আছে? তোমাদের মোটামুটি খুব ভালো যাদের এক্সাম হয়, তাদেরও 8 থেকে 10টা কোশ্চেন ভুল যায়, খুব ভালো এক্সাম হলে। খুব কম স্টুডেন্ট আছে কিন্তু তাদের 2 থেকে 3টে ভুল যায়, এরকম স্টুডেন্ট খুব কমই পাবে। যাদের মোটামুটি এক্সাম হয় 7টা থেকে তোমার এখানে 10টা ভুল যাবেই যাবে,
মোটামুটি অনেক বেশি, দেখেন বেশি যায়, ছেলেমেয়েরা 15টা 20টা 25 অব্দি ভুল করে চলে আসে। এখন মনে হচ্ছে তো আমার ভুল হবে না, সবাই ভাবে আমার তো ভুল হবেই না, আমি ভালো করে জানি। টেস্ট সিরিজ দিয়েছে যারা, তাদের আইডিয়া আছে, তারা দেখেছে হয়তো, ভাববে ভুল করবে না, কিন্তু দেখবে 10টা 15টা 20টা কখন ভুল হয়ে গেছে বুঝতেও পারেনি। সেম এখানেও হবে। তো তোমরা যদি করো এখানে 7 থেকে 10টা ভুল যাবেই যাবে। তো 7 থেকে 10টা ভুল গেলে তোমাদের অ্যাপ্রক্সিমেটলি স্কোর যেটা চলে আসবে এখানে, যেটা 80 থেকে 82 স্কোর কিন্তু তোমাদের আসবে, 80ও কম, ঠিক আছে? 78 থেকে 82 তোমাদের স্কোর গিয়ে দাঁড়াবে। তুমি এটা কিন্তু 85 থেকে 90 ভালো করে অ্যাটেম্প করতে পারো। 85-90 সবাই অ্যাটেম্প করতে পারে, না জেনে অ্যাটেম্প করলে তোমার এটা 30-20ও চলে আসতে পারে, এটা বড় কথা না। যারা পড়ে ভালো করে অ্যাটেম্প করছো তাদের কিন্তু এই মানে এতগুলো কোশ্চেন অ্যাটেম্প করলে এই নম্বরটা তোমরা পেয়ে যাবে, 78 থেকে 82, ঠিক আছে? তো এইটা অ্যাটেম্প করার চেষ্টা করবে, 85-র নিচে যাবে, 80-র নিচে যেও না। কারণ বলছি, তুমি তো ভালো করে পড়াশোনা করে থাকো, প্রিপারেশন ভালো থেকে থাকে, টেস্ট সিরিজে ভালো নম্বর দিয়ে থাকো, তো এই 75-80টা কোশ্চেন কিন্তু করে রয়ে যেও না, 75-80টা কোশ্চেন করে রয়ে যেও না। কেন বলছি? 75-80টা কোশ্চেন তুমি অ্যাটেম্প করলে অলরেডি তুমি 20-25 নম্বর ছেড়ে দিয়ে আসছো, এবং 80-র উপরে তোমার কাট অফই হয়তো যাবে, সেক্ষেত্রে তুমি তো প্রথমে বাদ চলে গেলে না, 80-র উপরে কাট অফ গেলে তোমার CBT 2 এর যেতে আর কী হবে? এখানেই তোমার CBT 1 শেষ হয়ে গেল। তো খুব কম অ্যাটেম্প একবার অ্যাভয়েড করবে। তুমি যদি বলো ভালো সেফ অ্যাটেম্প উইথ অ্যাকুরেসি মানে তোমার 7-8টা ভুল যাবে, খুব ভালো হলে 5টা হয়তো যেতে পারে, সেটা 85 থেকে 90, ঠিক আছে? তার নিচে অ্যাটেম্প একবারে করো না, ঠিক আছে? এবার পড়া না থাকলে সেটা তোমার কম আইটেম হবে, কিছু করেনি, তখন আন্দাজে করলেও তোমার কিছু হবে না। যারা ভালো করে পড়েছে তাদের এই আইটেমটা ভালো, 90-এর উপরে যাবে। যদি তুমি কনফিডেন্স থাকো খুব যে হ্যাঁ আমার 90টার বেশি আমি পারছি, এমন পারবে। অনেকে অনেক পড়াশোনা করেছে, না পারার কিছু নেই। অনেকে হয়তো 93-94টা কোশ্চেন অ্যাটেম্প করবে এবং সে হয়তো মানে ফাইনাল স্কোর 87-88 পেয়ে যাবে, না পাওয়ার কিছু নেই, ফাইনাল যে স্কোর, সেরকম স্টুডেন্ট কম আছে, ঠিক আছে? তো যারা পারবে তারা অবশ্যই করবে, না মানে তুমি পারলে ছেড়ে আসবে তার কোনো তেমন কোনো মানে নেই, কিন্তু যেন এই অ্যাটেম্পটা তোমাদের হয়, ঠিক আছে? এর বেশি যদি করতে পারো, কনফিডেন্স থাকো তাহলে করবে, কনফিডেন্স না থাকলে 90-এর উপরে যাওয়ার দরকার নেই, কিন্তু এই অ্যাটেম্পটা যেন হয়। আর সবথেকে বড় কথা, মাথা ঠান্ডা করে পরীক্ষা দেবে, এটা বললাম, আগের দিন রেস্ট নেবে প্রপার, পরীক্ষার সময় মাথা ঠান্ডা রেখে এক্সাম দেবে। যদি তোমার মনে হয় 1 থেকে 100 অবধি পরপর করবে, যদি তোমার মনে হয় না 1 থেকে 100 অবধি পরপর করবে না, তুমি তোমাদের মতো করবে। আগে তুমি কী বলে, তোমার জেনারেল অ্যাওয়ারনেস পোর্শনটা শর্ট লিস্ট করে তুমি আগে করে নেবে, কারণ জেনারেল অ্যাওয়ারনেস হয় জানো, নাহলে জানো না, 1 লাইনার, তোমার 40টা কোশ্চেন হয়তো 15-20 মিনিটে হয়ে যাবে, জানলে পারবে, নাহলে পারবে না, এখানে তো আর কিছু বেশি ভাবার নেই। ম্যাথ আর রিজনিং তোমার করতে হবে, টাইম লাগবে, ঠিক আছে? কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস 40 নম্বর তোমার করতে টাইম লাগবে না। জেনারেল অ্যাওয়ারনেস যদি তুমি করে নাও, 40টা কোশ্চেন তুমি অ্যাটেম্প করে নাও, 40টার মধ্যে তুমি 32-33টা তুমি যদি হট করে অ্যান্সার করে নাও, কারণ দেখো তোমার যা ভুল যাবে, যে 85 থেকে 90টা অ্যাটেম্প করতে বলছি, ম্যাথ আর রিজনিং মিলে কত 60, তো 60-এর মধ্যে তোমার ইজিলি 55-57টা অ্যাটেম্প করতে হয়ে যাবে আশা করছি। মানে 2-3টা কোশ্চেন দুটো মিলে ভুল থাকবে, 55-57। ম্যাথ আর রিজনিংয়ে 50টা অ্যাটেম্প করা মানে তুমি কম্পিটিশনের বাইরে হয়ে গেলে। ম্যাথ আর রিজনিং এতটাই ভালো করে করতে হবে, এবং তোমাদের আশা করছি এতটা প্র্যাকটিস আছে, যারা ভালো করে পড়াশোনা করেছো, 55-57টা ইজিলি স্কোর করতে পারে, এবং সেক্ষেত্রে তোমরা এখানে ম্যাথ আর রিজনিংয়ে তোমরা 54-55 পেয়ে যাবে। যারা ম্যাথ আর রিজনিংয়ে 54-55 পাচ্ছ, তারা অনেকটা কম্পিটিশনে এগিয়ে আছো, এবং ম্যাথ আর রিজনিংয়ে 50-এর নিচে পাওয়া মানে তোমরা কম্পিটিশন বাইরে সেখানেই হয়ে গেলে, এটুকু আমি তোমাদেরকে বলতে পারি। তো এখানে তোমরা এই অ্যাটেম্পটা করলে, বাকি অ্যাপটিভ রিজনিংয়ে তোমাদের একটু জেনারেলি ওখানে মানে কী বলো, অ্যাপটিভ রিজনিং, সরি ভুল বলছি, জেনারেল অ্যাওয়ারনেসে অ্যাকচুয়ালি সিলেবাসটা অনেক হিউজ, অনেক ভাস্ট, অনেক জায়গা থেকে কোশ্চেন আসতে পারে, তো সেখানে তোমার স্কিপ করার প্রবাবিলিটি বেশি থাকতে হবে। বিশেষ করে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স, যা কিছু জিজ্ঞাসা করতে হবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, বাকি অন্যান্য সাবজেক্টেরও সিলেবাস অনেক হিউজ, ঠিক আছে? সেক্ষেত্রে ম্যাথ আর রিজনিংটা আমি পার্সোনালি মনে করি অনেক বেশি ইজি, অনেকটা বেশি ডিফাইন। তোমরা পড়লে, ভালো করে পড়লে, ম্যাথ রিজনিংয়ে 60টা কোশ্চেনই তোমাদের জানা থাকবে। হ্যাঁ, 2-3টে কোশ্চেন একটু ঘুরিয়ে দেবে, একটু টাফ দেবে, সেটা হয়তো তোমরা পরীক্ষা অ্যাটেম্প করতে পারবে না। বাকি 57-56 এটা কোশ্চেনটা ইজিলি অ্যাটেম্প করা যায়। তার মধ্যে 2টা তোমাদের ভুল যাবে পরীক্ষায়, 2টো ভালো করে প্র্যাকটিস করলে 2টো ম্যাথ রিজনিং থেকেও ভুল যাবে। তুমি 57 অ্যাটেম্প করলে 57 ঠিক খুব কমই হবে, দেখবে 1-2 স্লিপ মিস্টেক হয়ে যায়, এটা সবসময় হবে। তো তবু বলছি, ম্যাথ রিজনিংকে সবাইকে স্ট্রং তো থাকতে হবে, এবং আশা করছি তোমাদের স্ট্রং আছে, যারা ভালো করে পড়াশোনা করেছো, তবে বাকি সাবজেক্টগুলো করবে। তুমি এখানে যদি তুমি 55-57টা করো, এবং এখানে বাকি 40টা আছে, ঠিক আছে? বাকি 40টার মধ্যে তোমাদের 30-33টা কোশ্চেন আশা করছি যারা ভালো করে পড়েছো এটা অ্যাটেম্প হয়ে যাবে। কারণ 35-36 অবধিও যেতে পারে, যে প্রিপারেশন ভালো করেছে, মানে ওটা খুব ভালো করে পড়েছে, বা আগে থেকে নন টেকনিক্যাল অনেক বেশি পড়াশোনা করেছে, হয়ে যাবে। কিন্তু এখানে যেন 30-এর কম কোনোভাবে না যায়, ঠিক আছে? 30-এর কম গেলে ওইদিকে কিন্তু আলটিমেটলি কম অ্যাটেম্প তোমাদের হয়ে যাবে অনেক, ঠিক আছে? এখানে 40-এর মধ্যে 30টা করে 10টা অলরেডি ছাড়ছো, ম্যাথ আর রিজনিংয়ে তখন তুমি 3-4টের বেশি ছাড়তে পারবে না, তাহলে রিস্কি হয়ে যাবে, ঠিক আছে? তো পড়া থাকলে আশা করছি 30-33টা কোশ্চেন তোমরা অ্যাটেম্প করে ফেলতে পারবে, অসুবিধা হবে না। এবং কেউ যদি মনে করে 30-33টা কোশ্চেন আগে অ্যাটেম্প করবে, সে করতে পারবে। 30-33টা কোশ্চেন 1 লাইনার, যেটা তোমাদেরকে বলছিলাম 1 লাইনার, এটা তোমাদের করতে 15 মিনিট ম্যাক্সিমাম লাগবে,
যদি তুমি স্কিপ অ্যান্ড নেক্সট করেও যাও 15 মিনিট ম্যাক্সিমাম লাগবে এই কটা কোয়েশ্চেন। আচ্ছা বলছি 15 থেকে খুব বেশি হলে 20 মিনিট, 20 মিনিটে তোমার 40% এক্সাম কমপ্লিট হয়ে যাবে ওয়ান লাইনার। তারপরে ওটা আসতে পারো, কিন্তু এটা ডিপেন্ড করছে তুমি কেমন করে পরীক্ষা তুমি দিয়েছো। হট করে নিজের স্ট্র্যাটেজি লাস্ট মোমেন্টে কিন্তু চেঞ্জ করতে যেও না, নিজের প্রতি কনফিডেন্স না থাকলে লাস্ট মোমেন্টে স্ট্র্যাটেজি চেঞ্জ করতে যেও না, তাতে উল্টে হিতে বিপরীত হবে এবং ফেসে যাবে। ঠিক আছে, তো এই কটা জিনিসই বলার ছিল। বাকি এক্সাম ভালো করে দাও, অনেকে দেওয়া হয়ে গেছে, যাদের এক্সাম এখনও দেওয়া হয়নি তাদেরকে আমি বলবো মাথা ঠান্ডা রেখে এক্সামটা খুব ভালো করে দাও। ঠিক আছে, CBT 1 দেওয়ার পরে আবার তোমরা 2.5-3 মাস আশা করছি পাবে CBT 2 দেওয়ার জন্য। তো CBT 1 দাও, তারপরে দেখো কী হচ্ছে না হচ্ছে, সেই হিসাবে তোমরা প্রিপারেশনটা যে কন্টিনিউ রাখো। যাদের CBT 1 হবেও না তাদেরকেও বলবো আবার 1 বছর পরে তোমাদের এক্সাম হবে, তো যারা প্রিপারেশন করে যাচ্ছিলে এবং চাও না ঠিক আছে রেল আমার একটা এবছরও না পরের বছরও আমার যেন একটা সিলেকশন হয়, তাদেরকে বলে পড়াশোনাটা ছাড়বে না, কন্টিনিউ রাখবে। যেরকম ফ্লোতে তোমরা পড়ছিলে ফ্লো ছাড়বে না, কন্টিনিউ রাখবে। যারা পড়াশোনা করবে হার্ডওয়ার্ক করলে তোমাদের চাকরি হবে। হার্ডওয়ার্ক করে চাকরি পায় না আজ অব্দি এরকম খুব কম ছেলেমেয়েরাই আছে। ঠিক আছে, অনেকে দেখায় হার্ডওয়ার্ক করছে কিন্তু হার্ডওয়ার্ক করে না, দেখাবে বিরাট পড়াশোনা করছি কিন্তু পড়াশোনা হয়তো সেরকম লেভেলে করে না। যে অ্যাকচুয়াল হার্ডওয়ার্ক করে সে কিন্তু কিছু না কিছু একটা নিয়ে বেরিয়েই আসে। তো এই তুমি হার্ডওয়ার্ক লোককে দেখাতে পারো কিন্তু নিজেকে ঠকাতে পারবে না হার্ডওয়ার্ক। তুমি যদি হার্ডওয়ার্ক না করো তুমি নিজে জানবে তুমি হার্ডওয়ার্ক করছো। অনেকে আছে বই খাতা নিয়ে বসে থাকলো সারাদিন বসে কিন্তু পড়ছে না, এফেক্টিভ কিছুই পড়ছে না। 2-3 ঘন্টা 4 ঘন্টা পড়লো, বাকি সময়টা বই খুলেই বসে আছে, বইয়ের পিছনে মোবাইল ঘাটছে। এবার ঘরের লোক দেখছে সে 10-12 ঘন্টা রুমের ভিতরে বসে আছে কিন্তু ভাবছে সে হয়তো বিরাট পড়াশোনা করছে, কিন্তু সেটা বাড়ির লোককে দেখানো, নিজেকে ঠকানো। নিজেকে ঠকিয়ে কিছু হবে না। এখানে তুমি বাড়ির লোককে দেখিয়ে বন্ধুবান্ধবকে দেখিয়ে কিছু করতে হবে না। তোমাকে যদি তুমি 8 ঘন্টা 9 ঘন্টাও পড়ো এফেক্টিভলি এটাও অনেক, কিন্তু 8-9 ঘন্টাটাও এফেক্টিভলি মানে কন্টিনিউয়াস সবাই পড়ে না। ঠিক আছে, 2-4 দিন 5 দিন খুব বসে 15 দিন 1 মাস পরে তারপরে কি পড়াটা ছেড়ে দেয়, লোক দেখানোর জন্য বই নিয়ে বসে থাকে, মানে সবাইকে দেখায় যে আমি চেষ্টা করছি। ঠিক আছে, কিন্তু মনে হার মেনে নেয়, কিন্তু মনে হার মারলে হবে না। যাদের CBT 1 হচ্ছে তারা তো পড়াশোনা কন্টিনিউ রাখবে, যাদের হচ্ছে না তারা যদি পড়াশোনা কন্টিনিউ রাখো এবং নিজেকে প্রমিস করো যে আমি নিজেকে ঠকাবো না, 8 ঘন্টা 9 ঘন্টা পার ডে কন্টিনিউয়াস পড়বো, তুমি দেখবে 1 বছর পরে তোমার ভাবার কিছু লাগবে না। এবং এটা খুব বেশি দিন পড়তে হয় না এই পড়াটা। আমি বলছি যে মন থেকে 8-9 ঘন্টা 10 ঘন্টা পড়ে না, ভালো করে পড়ে, নিজেকে যে কোনো ধোকা দেয় না, অন্য কিছুর দিকে সে মন ডিস্ট্র্যাক্ট করে না। ঠিক আছে, আলটিমেটলি নিজের কাছে নিজেকে মানে ঠিক রাখতে হবে, না আমি করবো মানে আমি করবো, আমি পড়বো না আমি পড়বো, এমন না আমি ডিস্ট্র্যাক্ট হয়ে যাবো এই সেই ডিস্ট্র্যাকশন অনেক আগে ডিস্ট্র্যাক্ট হওয়া যাবে না। ঠিক আছে, সেটা রাখবে, পড়াশোনা কন্টিনিউ করে যাবে। যারা পড়াশোনা করে যারা হার্ডওয়ার্ক করে তাদের সিলেকশন হয়ই হয়। আমার দেখা প্রচুর এক্সাম্পল আছে, পড়লে চাকরি পাবে। ঠিক আছে, যদি নিজেকে ধোকা না দাও, ভালো করে পড়ো, 8-9-10 ঘন্টা প্রতিদিন পড়ো, একে সাফিসিয়েন্ট টাইম তার পড়াশোনার পিছনে ইনভেস্ট করো। ঠিক আছে, তুমি কোনো না কোনো একটা গভর্নমেন্ট সেক্টরে চাকরি পেয়ে যাবে, আমি এটুকু জানি। ঠিক আছে, গভর্নমেন্ট সেক্টরে চাকরি পাওয়া সবাই একটা বিরাট হাওয়া বাঁধে যে বিশাল কিছু, অত বিশাল কিছু না। আমি এই কারণে বলতে বলি অত বিশাল কিছু না, কারণ 95% ছেলেমেয়েরা পড়েই না, হার মেনে নেয়। ঠিক আছে, যারা পড়ে তারা ঠিক সিলেকশন নিয়ে বেরিয়ে যায়। তো আজকে ভিডিওটা আরবারই করবো না। ঠিক আছে, তোমাদের ভিডিওটা যদি মনে হয় পরীক্ষাকে হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো, আর যারা NTPC এক্সাম দেবে তার সঙ্গে ভিডিওটা অবশ্যই শেয়ার করো। আর যদি কিছু জানতে চাও তোমরা NTPC এক্সাম সম্বন্ধে আমাকে কমেন্ট করে জানাও, আমি কমেন্টে তোমাদের রিপ্লাই করে দেবো। তাছাড়া আমাকে টেলিগ্রামে মেসেজও করতে পারো, আমি তোমার মেসেজ দেখে যদি আমার মানে নলেজে থাকে আমি অবশ্যই রিপ্লাই করবো। আমার টেলিগ্রাম আইডি লিখে রাখো। ঠিক আছে, আমার টেলিগ্রাম আইডি জানো হয়তো অনেকে, তবুও লিখে রাখো, ERRBSSE। এখানে তোমরা মেসেজ করো, আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো যদি আমার নলেজে থাকে। ঠিক আছে, তোমরা যে কোশ্চেনটা করছো আমার নলেজে থাকলে অবশ্যই তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। আবার খুব শিগগিরই নতুন একটা ভিডিওতে তোমার সঙ্গে দেখা হবে। টাটা।